হ্যালো স্টুডেন্টস, মাই নেম ইজ দীপঙ্কর পাল। আমি তোমাদের দীপঙ্কর পাল। আমি তোমাদের ওয়েস্ট বেঙ্গল যে এসএসসি এবং এসএলএসটি সেকেন্ড এসএলএসটি যে পরীক্ষা হবে তার টু দ্য পয়েন্ট প্রত্যেকটা টপিকের কনসেপ্ট আমি তোমাদের ক্লিয়ার করব। আমার ইউটিউব চ্যানেল ইউজিসি নেট প্রিপারেশন উইথ দীপঙ্কর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। এছাড়াও আমাদের যে ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেব, সেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাবে। সম্পূর্ণ ক্লাস বাংলাতে হবে। আরেকটা কথা বলে রাখি, লাস্ট যে মাস সেপ্টেম্বরের আগে তোমাদের এমসিকিউ সেশন আমি নেব, ঠিক আছে? এবং এখন বর্তমানে প্রত্যেক দিন আমি দুটো করে ক্লাস নেব এবং দুটো তিনটে কনসেপ্ট, ভাস্ট কনসেপ্ট যেগুলো রয়েছে সেইগুলো আমি তোমাদের ক্লিয়ার করব, ঠিক আছে? আরেকটা কথা, আমি কে বা কি সেই সম্বন্ধে যদি একটু বলি, সেটা হচ্ছে আমার নাম দীপঙ্কর পাল। সবাই চেনো আমাকে। আমি 3বার ইউজিসি নেট, ডাব্লিউবি সেট এছাড়াও জেআরএফ কোয়ালিফাই করেছি। তো তোমরা আমাকে বিশ্বাস করতে পারো এবং ভিডিও আমি লাইভেই ক্লাস নিতাম, কিন্তু নেটওয়ার্ক কানেকশনের জন্য আমি তোমাদের ভিডিও রেকর্ড করে পাঠাচ্ছি। সম্পূর্ণ বাংলাতে ক্লাস হবে। সম্পূর্ণ বাংলাতে আমি টার্মসগুলো বলবো, প্রত্যেকটা টু দ্য পয়েন্ট তোমরা লিখে নেবে যাতে তোমাদের অসুবিধা না হয়। তো তোমাদের যে এসএসসি এসএলএসটি জিওগ্রাফির যে সিলেবাস রয়েছে সেখানটা দেখতে, জিওমরফোলজি, এক সেকেন্ড, হ্যাঁ, জিওমরফোলজির যে পার্টটা রয়েছে সেইখানে দেখো নর্মাল সাইকেল অফ ইরোশন নিয়ে আজকে আলোচনা করব। সো পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। পুরো বাংলাতে বলবো, টার্মসগুলো ইংরেজিতেও কিছু কিছু রয়েছে। খাতা পেন নিয়ে বসো এবং নোট ডাউন করতে থাকো। দেখো, নর্মাল সাইকেল অফ ইরোশন মানে কি? নর্মাল সাইকেল অফ ইরোশন মানে হচ্ছে স্বাভাবিক ক্ষয়চক্র। কে দিয়েছে? না WM ডেভিস, বাংলাতে কি? উইলিয়াম মরিস ডেভিস। নর্মাল সাইকেল অফ ইরোশন কিসের এটা? না ল্যান্ডফর্মকে বাংলাতে কি বলে? ভূমিরূপ। তাহলে ল্যান্ডফর্মের যে ডেভেলপমেন্ট সাইকেল যে রয়েছে তার ওপরে হচ্ছে যে ক্ষয়চক্রর যে সাইকেল, সেটা কে দিয়েছে? WM ডেভিস দিয়েছে। এইটা WM ডেভিস কোথাকার কোয়েশ্চেন আসতে পারে? তাহলে আমেরিকান জিওমরফোলজিস্ট, ভূতাত্ত্বিকবিদ। এবং উনি প্রথম কি করেছিলেন? জেনারেল থিওরি অফ ল্যান্ডফর্ম ডেভেলপমেন্ট। উনি প্রথম ল্যান্ডফর্ম ডেভেলপমেন্ট নিয়ে মানুষের সামনে আসেন। এরপরে অনেকে তোমরা দেখতে পাবে, পেঙ্ক, কিং, আরও অনেকে রয়েছে, সেইগুলোর বেশি আসবো না। তোমাদের এক্সাম ওরিয়েন্টেড যেটা রয়েছে ডেভিস বা নর্মাল সাইকেল অফ ইরোশন। এখানে নর্মাল সাইকেল অফ ইরোশন কার কথা বলা হয়েছে? না রিভারের দ্বারা, বা রিভার তিনটা স্টেজে, যে ইউথ মানে যৌবন, তারপরে ম্যাচিওর, তারপরে ওল্ড বা বার্ধক্য, ঠিক আছে? এই তিনটা স্টেজে আমাদের ডেভিস কী করেছিল? ডেভিস এই তিনটে স্টেজে ভাগ করে ল্যান্ডফর্ম এবং সাইকেল অফ ইরোশন দিয়েছিল। মেন যে জিনিসগুলো তোমাদের করতে হবে সেটা হচ্ছে কমপ্লিট সাইকেল অফ রিভার লাইফ। তাহলে কার সম্বন্ধে বলেছিল? না রিভারের লাইফ, বা একটা নদী প্রথমে ইউথ থাকে, তারপর ম্যাচিওর স্টেজে যায়, তারপরে ওল্ড স্টেজে যায়। তাহলে প্রত্যেকটা স্টেজে কি হচ্ছে? তাহলে ইউথ স্টেজে এখানে দেখো, এই যে ইউথ স্টেজে ছবিটা যদি লক্ষ্য করো তাহলে দেখতে পাবে ইউথ স্টেজে কি হয়? স্ট্রিম বা রিভারের অনেকটা লম্বাতে লেন্থ বড় থাকে এবং প্রচণ্ড গতিবেগে পাহাড়ের ওপর থেকে নিচে এসে পড়ে। জলের গতিবেগ অনেক বেশি থাকে এবং এর ফলে কি হয়? যেহেতু উইথ বা প্রস্থটা কম হয় এবং লেন্থটা বড় হয় এবং নদী সামনের দিকে এগিয়ে যায়। নদী যেহেতু সামনের দিকে এগিয়ে যাচ্ছে, ওই জন্য এই প্রসেসটাকে বলা হয় স্ট্রিম লেন্থিং, মানে নদীর দৈর্ঘ্য বাড়তে শুরু করেছে, বা এরকম একটা বাংলা। আচ্ছা,
স্ট্রিম লেন্থিংয়ের সাথে সাথে নদী কী করে, নদী ইউথফুল স্টেজে কী করে না বড় বড় গিরিখাত, ক্যানিয়ন এই সমস্ত তৈরি করে। গিরিখাত ভি আকৃতির, আই আকৃতির পড়েছ, তাহলে আই আকৃতির এবং ভি আকৃতির উপত্যকা বা গিরিখাতগুলো কে তৈরি করছে, নদী তৈরি করছে। আর কি তৈরি করে এই সময়, অনেক সময় জলপ্রপাত তৈরি করে, র্যাপিড তৈরি করে, পাতকূপ বা পটহোলস এই সমস্ত কিন্তু তৈরি করে। এরপরে তোমাদের আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে নদীর এই তিনটে স্টেজের মধ্যে যে ক্যানিয়ন রয়েছে, দেখবে একটা কোয়েশ্চেন আসছে যে গ্র্যান্ড ক্যানিয়ন। সো গ্র্যান্ড ক্যানিয়ন কি, একটা আয় আকৃতির ভূমিরূপ, ঠিক আছে, তাহলে সেইটাও মাথায় রাখতে হবে। তারপরে কি হচ্ছে না আস্তে আস্তে ইউথফুল স্টেজ থেকে নদী কোন স্টেজে যায় না ম্যাচিওর স্টেজে যায়। ম্যাচিওর স্টেজে যখন যায় তখন কি হয়, তখন নদীর স্ট্রিমের যে লেন্থ, দৈর্ঘ্যর বাড়ার সাথে সাথে দৈর্ঘ্য আস্তে আস্তে, দৈর্ঘ্য তো বাড়েই কিন্তু তার সাথে সাথে প্রস্থও আস্তে আস্তে বাড়তে শুরু করে এবং প্রস্থ বাড়ে এবং এই জন্য এই প্রসেসে নদী অনেকটা চওড়া হয়। কি হয়, অনেকটা চওড়া হয়। বেশ কিছু চ্যানেলের টাইপ রয়েছে, যেরকম মিয়েন্ডার শেপ পড়েছ বা অশ্বক্ষুরাত্তি হ্রদ ছোটোবেলা পড়েছ। তাহলে মিয়েন্ডার বা অশ্বক্ষুরাত্তি হ্রদ এইগুলো চ্যানেলের প্যাটার্ন, মানে নদীর নকশা বলতে পারো বাংলাতে। তাহলে এই নদীর নকশাগুলো কোন স্টেজে তৈরি করে না ম্যাচিওর স্টেজে নদী তৈরি করছে। এবং ম্যাচিওর স্টেজে আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে ইউথফুল স্টেজে নদী কী করছে, ক্ষয় করছে সবথেকে বেশি। তাহলে ইউথফুল স্টেজে নদী ক্ষয় সবথেকে বেশি করছে এবং সঞ্চয় খুব কম করছে। ম্যাচিওর স্টেজে হচ্ছে নদী ক্ষয়ও করছে এবং সঞ্চয়ও করছে। তাহলে মনে রাখতে হবে যে ম্যাচিওর স্টেজে নদী ক্ষয় করে বহন করে নিয়ে যাচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গা। নদীর উৎস কোথায় থাকে না উঁচু জায়গা যেগুলো রয়েছে, লাইক মাউন্টেন বা পর্বতের উঁচু অংশ, এই সমস্ত উঁচু জায়গাতে নদীর উৎস থাকে। আর মোহনা থাকে, মানে শেষ থাকে কোনো বড় হ্রদ হতে পারে, বড় নদীতে গিয়ে মিশতে পারে বা সাগর বা সমুদ্রে মিশতে পারে, ঠিক আছে। তো ম্যাচিওর স্টেজে কি হয় না ম্যাচিওর স্টেজে হয় অ্যালুভিয়াল ফ্যান, প্লায়া লেক, তারপরে অশ্বক্ষুরাতির হ্রদ তৈরি হয়, চ্যানেল মিয়েন্ডার শেপের চ্যানেল তৈরি হয়, এই সমস্ত হয়। নেক্সট যেটা ওল্ড স্টেজ রয়েছে, এরপরে কি হয়, ওল্ড স্টেজ হচ্ছে নর্মাল সাইকেল অফ ইরোশন বা স্বাভাবিক যে ক্ষয়ের যে চক্র, সেটার শেষ পর্যায়ে। এবং ওল্ড স্টেজে নদী কী করে, আর ক্ষয় করতে পারে না। ওল্ড স্টেজে নদী সঞ্চয় করে, শুধু কী করে, সঞ্চয় করে। এবং সঞ্চয় করার জন্য অ্যালুভিয়াল ফ্যান, অ্যালুভিয়াল বদ্বীপ যে রয়েছে, ডেল্টা আকৃতির বদ্বীপ, সেই বদ্বীপ, এখানে একটা পয়েন্ট বলে দিই, বদ্বীপ যে প্রথম হেরোডোটাস, গ্রিক দার্শনিক হেরোডোটাস প্রথম বদ্বীপ এই ওয়ার্ডটা ইউজ করেছিল এবং ডেল্টা ইউজ করেছিল। সো এটাও নোট করে নাও, আসতে পারে। তো যেটা বলছিলাম, তাহলে ওল্ড বা বার্ধক্য পর্যায়ে নদী আর ক্ষয় করতে পারছে না, নদী শুধু সঞ্চয় করছে। এবং ডেভিস তার নর্মাল সাইকেল অফ ইরোশনে এই সঞ্চয় করার ফলে একটি সমপ্রায় ভূমি বা একটি সমতল ভূমির কথা বলেছিলেন। এবং এই সমপ্রায় ভূমি বা সমতল ভূমিটিকে ডেভিস নাম দিয়েছিলেন পেনি প্লেন। পেনি প্লেন, ইংরেজিতে PENEPLAIN। এই পেনি প্লেন কেন আমি বানানটা বললাম, কারণ হচ্ছে অনেকগুলো পেনি প্লেন, পেন প্লেন, অনেকগুলো টার্ম হয়তো পরবর্তীতে পাবে, যাতে না গুলিয়ে যায়, ওই জন্য ডেভিসের দেওয়া যে সমপ্রায় ভূমি সেটা হচ্ছে পেনি প্লেন। আর এর মধ্যেও যখন কিছু কিছু রয়েছে বার্ধক্য পর্যায়ে বা ওল্ড স্টেজ পর্যায়ে, যখন নদী কী করছে না নদী সঞ্চয় তো করছেই, তার সাথে সাথে কিছু এমন কঠিন শিলা থেকে যাচ্ছে বা এমন কিছু খুব শক্ত শিলা থেকে যাচ্ছে যেগুলোকে নদী অতটা ক্ষয় করতে পারছে না,
এবং তার সাথে সাথে ছোট ছোট টিলার আকৃতির এই যে এই ছবিটাতে দেখো টিলার আকৃতির ছোট ছোট ভূমিরূপ দেখা যায়, এটাকে বলা হয় মোনাড নক। কী বলা হয়? মোনাড নক। আচ্ছা, এরপরে এই তো গেল মোটামুটি 3টা স্টেজ। এক সেকেন্ড। হ্যাঁ, তো দেখো, হ্যাঁ, তো এই নামগুলো তোমাদের নোট করে নিতে হবে। কমপ্লিট সাইকেল অফ রিভার লাইফ প্রপাউন্ডেড অন হিজ এসে দ্য রিভার অ্যান্ড ভ্যালি অফ পেনিসলাভিয়া ইন 1889। তাহলে ডেভিস কবে নর্মাল সাইকেল অফ ইরোশন দিয়েছিল? 1889-এ দিয়েছিল। জিওগ্রাফিক সাইকেল ইন 1899 অ্যান্ড স্লোপ ইভলিউশন। ঠিক আছে, একটা কোটেশন আসে, সেটা হচ্ছে যেটুকু তোমাদের দরকার সেটুকু আমি বলবো। দেয়ার আর সিকোয়েন্সিয়াল চেঞ্জ ইন ল্যান্ডফর্ম থ্রু টাইম পাসিং থ্রু ইউথ, ম্যাচুয়ার অ্যান্ড ওল্ড স্টেজ। মানে কি? মানে হচ্ছে ডেভিস বলছে যে একটা সিকোয়েন্স অনুযায়ী ল্যান্ডফর্ম চেঞ্জ হয়। প্রথমে ইউথ হয়, তারপর ম্যাচুয়ার হয়, তারপর ওল্ড স্টেজের মধ্যে দিয়ে যায়। And these sequential changes are directed towards the well-defined and product development of peneplain. এবং লাস্টে গিয়ে একটা সুন্দর ওয়েল ডিফাইন্ড একটা পেনিপ্লেন বা সমপ্রায় ভূমির তৈরি হয়ে থাকে। ঠিক আছে, সাইকেল অফ ইরোশন ইন 1899। তো এরপরে কি বলছে? এরপরে আরও কিছু ইম্পর্ট্যান্ট পার্ট রয়েছে, সেটা হচ্ছে ট্রায়ো অফ ডেভিস। মাথায় ঢুকিয়ে রাখতে হবে ট্রায়ো অফ ডেভিস কী। ল্যান্ডস্কেপ ইজ এ ফাংশন অফ স্ট্রাকচার, প্রসেস অ্যান্ড টাইম। তাহলে এই স্ট্রাকচার মানে কি? গঠন। প্রসেস মানে কি? পদ্ধতি। টাইম মানে কি? সময়। তাহলে একটা ল্যান্ডফর্ম কীভাবে তৈরি হচ্ছে? একটা ল্যান্ডফর্ম একটা নির্দিষ্ট স্ট্রাকচারে, একটা গঠনে তৈরি হচ্ছে, একটা নির্দিষ্ট প্রসেস বা পদ্ধতিতে তৈরি হচ্ছে, এবং একটা নির্দিষ্ট টাইম লিমিটের মধ্যে তৈরি হচ্ছে। ডেভিসের এই 3টে স্টেপকে বা ফাংশানকে স্টেজও বলা হয়ে থাকে। স্টেজ অফ ডেভিসও বলতে পারে বা ট্রায়ো অফ ডেভিসও বলতে পারে। ঠিক আছে, নেক্সট যেটা মনে রাখতে হবে, অনেক সময় ডেভিসের যে নর্মাল বা ল্যান্ডফর্ম ডেভেলপমেন্টের যে কনসেপ্ট সেটা এসেছে, এবং ডেভিস বলছে যে একটা ল্যান্ডফর্ম কখন তৈরি হবে? একটা ল্যান্ডফর্ম প্রথমে তার আপলিফটমেন্ট হবে, মানে একটা ল্যান্ডফর্ম প্রথমে উঁচু হবে বা তার হাইটটা ইনক্রিজ করবে, এবং সেই ল্যান্ডফর্মটা অ্যাট এ লিমিট যখন আর তার হাইট বা ইনক্রিজ হবে না বা বাড়বে না, তারপরে ল্যান্ডফর্মটা কিন্তু ডিক্রিজ হবে বা তার ক্ষয় হতে শুরু করবে। তাহলে বাংলাতে মানে বুঝতে পারলে তাহলে কী ব্যাপারটা? না, ব্যাপারটা এটাই, একটা ল্যান্ডফর্ম প্রথমে তার হাইট বাড়বে বা ইনক্রিজ হবে বা আপলিফটমেন্ট হবে, এবং অ্যাট এ টাইম তারপরে শেষ হওয়ার পরে, সেই টাইম লিমিট শেষ হওয়ার পরে তারপর সেই ল্যান্ডফর্মটার কিন্তু কী হবে? সেই ল্যান্ডফর্মটার হাইট বা ডিক্রিজ হবে। তাহলে এটা হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট। তাহলে সময় নির্ভর করে এই ল্যান্ডফর্মটা তৈরি হচ্ছে। ওই জন্য অনেক সময় স্টেটমেন্টে বা ইয়েতে আসতে পারে যে ডেভিসের যে নর্মাল সাইকেল অফ ইরোশন সেটা টাইম ডিপেন্ডেন্ট না টাইম ডিপেন্ডেন্ট নয়, তো বলতে হবে টাইম ডিপেন্ডেন্ট। ঠিক আছে, আচ্ছা, এরপরে কি পেনিপ্লেনের কথা বললাম যে জিওগ্রাফিক্যাল সাইকেল পিরিয়ড অফ টাইম ডিউরিং হুইচ অ্যান আপলিফটেড ল্যান্ডমাস undergoes its transformations by the process of land sculpture sending to a low featureless plain or peneplain. সোজা বাংলাতে বলতে গেলে নদী ক্ষয় করার পর যখন ওল্ড স্টেজে ক্ষয় করতে করতে ওল্ড স্টেজে যখন সঞ্চয় করে, এবং সঞ্চয় করার ফলে যে সমপ্রায় ভূমি, যে নর্মাল সমতল ভূমির যে সৃষ্টি হয় তাকে পেনিপ্লেন বলে। স্ট্রাকচার মানে কি? স্ট্রাকচার মানে আমি গঠন বললাম। কীরকম গঠন? না, গঠন হচ্ছে লিথোলজিক্যাল বা রক টাইপ বা স্ট্রাকচারাল ক্যারেক্টারিস্টিক্স, ফোল্ডিং, ফল্টিং, জয়েন্ট। ফোল্ড মানে ভাঁজ,
ফল্ট জয়েন্ট, ঠিক আছে। টাইম, টাইম মানে কি টেম্পোরাল চেঞ্জ, না একটা ল্যান্ডফর্ম কত বছরে চেঞ্জ হচ্ছে, 20 বছর, 100 বছর, 200 বছর, 2000 বছর হতে পারে। তাহলে কত সময় পর পর ল্যান্ডফর্মটার চেঞ্জ হচ্ছে, ইরোশন হচ্ছে না ডিপোজিশন হচ্ছে, মানে ক্ষয় হচ্ছে না সঞ্চয় হচ্ছে, এইগুলো নির্ভর করে। প্রসেস কোন পদ্ধতিতে হচ্ছে, ডিনোটেশনস ইনক্লুডিং ওয়েদারিং, তাহলে নগ্নিভবন বা ওয়েদারিং, ঠিক আছে, এই প্রসেসগুলো কোন প্রসেসে হচ্ছে, এবং ইরোশন মানে ক্ষয় মেনলি কী প্রসেসে হয় না ডিনোটেশন বা নগ্নিভবন, ওয়েদারিং অবক্ষয় এবং ইরোশন ক্ষয়, ঠিক আছে। আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে রানিং ওয়াটার, এই নর্মাল সাইকেল অফ ইরোশনটা কি রানিং ওয়াটারের। তো এই ছবিটা তাহলে দেখলে বুঝতে পারবে যে দেখো একটা ইউজ স্টেজে একটা টাইম পর একটা টাইম ধরে ল্যান্ডফর্মটা কী হচ্ছে আপলিট হচ্ছে, মানে হাইট ইনক্রিজ করছে, তারপর যখন একটা লিমিট হয়ে যাচ্ছে তখন সেই ল্যান্ডফর্মটা আর হাইট বাড়ছে না বা আর ডেভেলপমেন্ট হচ্ছে না, উন্নতি হচ্ছে না, তখন আস্তে আস্তে সেই ল্যান্ডফর্মটার অবক্ষয় হচ্ছে বা আস্তে আস্তে কী হচ্ছে সেই ল্যান্ডফর্মটা কিন্তু ক্ষয় হতে বা ইরোশন হতে শুরু হচ্ছে, এবং লাস্ট স্টেজে গিয়ে পেনিপ্লেন এবং মোনাড নক তৈরি হচ্ছে। মোনাড নক কেন তৈরি হচ্ছে, কারণ মোনাড নক হচ্ছে সেই সমস্ত ল্যান্ডফর্মে তৈরি হয় যেই ল্যান্ডফর্মগুলোর শক্ত বা স্ট্রাকচার বা কঠিন জিনিস দিয়ে সেই ল্যান্ডফর্মটা থাকে, যেটা ক্ষয় করতে রিভার পারে না। আর এমনিতেও ওল্ড স্টেজে রিভার কম, আগে বললাম যে রিভার কম ক্ষয় করতে পারে, সঞ্চয় করতে পারে বেশি, ঠিক আছে। তাহলে এই হচ্ছে নর্মাল সাইকেল অফ ইরোশন ডেভিসের দ্বারা। এছাড়াও আরও অনেকের মতবাদ রয়েছে তোমাদের সিলেবাসে, ওটা অতটা নেই, কিন্তু আমি অল্প অল্প করে বলছি যাতে যদি আসে তাহলে যাতে তোমরা জেনে রাখো। তাহলে আরেকজনের যে মডেল রয়েছে সেটা হচ্ছে পেঙ্ক। পেঙ্কটা খুবই ইম্পর্ট্যান্ট এই কারণেই, কারণ ডেভিস বলেছিল টাইম ডিপেন্ডেন্ট, মানে ল্যান্ডফর্ম ডেভেলপমেন্ট হয় সময়ের ওপর নির্ভরশীল, কিন্তু পেঙ্ক বলছে না টাইম ইন্ডিপেন্ডেন্ট। কেন পেঙ্ক বলেছে, কারণ পেঙ্ক বলেছে এইটাই যে একটা ল্যান্ডফর্মের লিমিট হতে পারে না যে একটা 10 বছর ধরে বা 15 বছর অবধি বা 20 বছর অবধি সেইটার আপলিফটমেন্ট হবে, তারপরে আর হবে না, এরকম কোনো কিছু হতে পারে না। তাহলে পেঙ্ক কী বলল না, পেঙ্ক বলল এটাই যে একটা ল্যান্ডফর্ম যে 20 বছর ধরে বা তারপরে আপলিফটমেন্ট হওয়ার পর তারপরে যে আর আপলিফটমেন্ট হবে না, এরকম কোনো ব্যাপার না। একটা ল্যান্ডফর্ম সবসময় সময়ের সাথে সাথে আপলিফটমেন্টও হয়, মানে ডিপোজিশনও হয়, এবং ইরোশন বা ক্ষয়ও হয়, ঠিক আছে। তাহলে পেঙ্ক এই কথাটা কিন্তু বলল। আর কি মনে রাখতে হবে এখান থেকে, পেঙ্ক হচ্ছে ক্রিটিসিজম করেছিল এবং রিজেক্ট করেছিল কার, ডেভিসের নর্মাল সাইকেল অফ ইরোশনকে রিজেক্ট করেছিল, এবং পেঙ্ক 1924 সালে ডাই মরফোলজিস অ্যানালাইসিস ইয়েতে তার সে পাবলিশ করেছিল। আমি বেশি কিছু পড়তে বলবো না, যেটা ইম্পর্ট্যান্ট সেইটাই বলবো, ঠিক আছে। এখানে একটা স্টেটমেন্ট দিয়ে রয়েছে, সেই স্টেটমেন্টটা তোমরা দেখতে পারো। আচ্ছা, আর কি বলেছিল, পেঙ্ক 3টা স্টেজের কথা বলে, এবং জার্মান উনি ছিলেন, এবং জার্মান থাকার জন্য উনি জার্মান ভাষায় একটা ওয়ার্ড ইউজ করেন এন্টটুইংলাং, বা প্রোনাউন্সিয়েশনটা আলাদা হতে পারে, সেটার মানে হচ্ছে ডেভেলপমেন্ট, এবং 3টা স্টেজের কথা বলেন। এই স্টেজটা মনে রাখতে হবে, আফার স্টেজ অ্যান্ডে এন্টুইংলাং, গ্লেচি ফর্মিং এন্টুইংলাং অ্যান্ড আবার স্টেজ অ্যান্ডে এন্টুইংলাং, মানে ওয়াক্সিং স্লোপ, এর বাংলা নেই, এটাই বাংলা এটাই ইংরেজি। ওয়াক্সিং স্লোপ, ইউনিফর্ম রেট অফ ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়ার্নিং স্লোপ বা ওয়ার্নিং ডেভেলপমেন্ট। আমি পুরো ব্যাপারটা ছবির মাধ্যমে বলছি। এই যে তাহলে পেঙ্ক কী করলো, পেঙ্ক বলল, পেঙ্ক 3 স্টেপের কথাই বলল, কিন্তু পেঙ্ক বলেছে যে প্রথমের যে স্টেজটা রয়েছে সেই স্টেজে কি হবে না, সেই স্টেজে ক্ষয়ও হবে সঞ্চয়ও হবে, কিন্তু
সঞ্চয় বেশি হবে, ল্যান্ডফর্মের আপলিফটমেন্ট বা হাইট বেশি বাড়বে এবং ক্ষয় কম হবে। তাহলে মাথায় রাখতে হবে পেঙ্ক প্রথম স্টেজে কি বলল না, পেঙ্ক বলল প্রথম স্টেজে যে ল্যান্ডফর্ম প্রথম স্টেজে তার আপলিফটমেন্ট বেশি হবে বা উচ্চতা বেশি বাড়বে এবং কম হবে, কি হবে, ক্ষয় বা ইরোশন কম হবে। সেকেন্ড স্টেজে কি বলেছে পেঙ্ক, সেকেন্ড স্টেজে বলেছে ইউনিফর্ম হবে, মানে ক্ষয় এবং সঞ্চয় প্রায় সমান সমান হবে ল্যান্ডফর্মের। এই জন্য ল্যান্ডফর্ম বা ভূমিরূপের কি হবে, ভূমিরূপের প্রায় সমান সমান যেহেতু ক্ষয় এবং সঞ্চয় হবে, ভূমিরূপের উচ্চতার বেশ কিছু পরিবর্তন হবে না। এবং পরবর্তী থার্ড স্টেজে কি হবে, থার্ড স্টেজে ক্ষয় বেশি হবে এবং সঞ্চয় কম হবে, ওর জন্য ল্যান্ডফর্মের হাইট বা উচ্চতা বা ভূমিরূপের উচ্চতা আস্তে আস্তে কমবে। ঠিক আছে, আর কি বলেছিল, আর ওই পেনিপ্লেনের মতোই ডেভিস যে সমপ্রায় ভূমির কথা বলে সেই সমপ্রায় ভূমির নাম পরিবর্তন করে পেঙ্ক দিয়েছিল এন্ট রাম। কি দিয়েছিল, এন্ট রাম। ঠিক আছে, নেক্সট আরেকজনের একটু জেনে নাও, সেটা হচ্ছে এলসি কিং। কার না, এলসি কিং রয়েছে আরেকজন, যিনিও এই নর্মাল সাইকেল অফ ইরোশন বা ইরোশন রিলেটেড বিভিন্ন থিওরি দিয়েছেন। তো উনি কি বলেছেন, উনিও অনেকটা পেঙ্কের মতনই বলেছেন, কিন্তু তার ইয়েটা খালি নামগুলো একটু খালি পরিবর্তন করে দিয়েছে। এলসি কিংয়ের থিওরিকে স্লোপ রিট্রেট থিওরি বলা হয়। একবারে পয়েন্ট করে নাও, কি বলা হয়, এলসি কিংয়ের থিওরিকে স্লোপ রিট্রেট থিওরি বলা হয়, ডেভিসের থিওরিকে স্লোপ ডিক্লাইনিং থিওরি বলা হয়, আর পেঙ্কের থিওরিকে স্লোপ রিপ্লেসমেন্ট থিওরি বলা হয়ে থাকে। ঠিক আছে, আর ডেভিসের থিওরিকে নর্মাল সাইকেল অফ ইরোশন তো বলা হচ্ছেই। তো কিং থেকে বেশি কিছু জানতে হবে না তোমাদের, ল্যান্ডস্কেপ যে ভূমিরূপ শুধু জানবে যে ভূমিরূপের জিওমরফিক মডেল উনি দিয়েছিলেন এবং ওনার সাইকেলটার নাম হচ্ছে পেডিপ্লেশন সাইকেল, এবং উনি সাউথ আফ্রিকার ওপরে উনি কাজ করেছিলেন। ঠিক আছে, এবং এখানে একটা কোটেশন রয়েছে, সেই কোটেশনটা দেখতে পারো, অসুবিধা নেই। ঠিক আছে, তো আজকে তোমাদের যে জিওমরফোলজি যে লাস্ট যে সাইকেল অফ ইরোশন যে কনসেপ্ট ছিল আমি পুরোটা ক্লিয়ার করে দিয়েছি। তোমরা অবশ্যই ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে, এবং যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটিকে আমি সাবস্ক্রাইব করার কথা বলি না, তোমাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ যদি বুঝতে পারো, যদি ভালো লাগে তাহলেই সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে এবং লাইক করবে, এবং কোনো কিছু জানতে ইচ্ছা হলে অবশ্যই কমেন্ট করবে, আমি প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দিই। থ্যাংক ইউ এবং পাশে থাকো, বাই।